আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, প্রথমেই আপনাদের কাছে একটু অনুরোধ করছি, ভিডিওটি একটু লম্বা হবে, বিস্তারিত বিশ্লেষণমূলক আলোচনা হবে, কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো, কিছু কল রেকর্ড আপনাদেরকে শোনাবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আমার একটা জিনিস বুঝে আসে না, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা কি শেখ হাসিনার ফাঁসি কার্যকর হোক এটা আপনারা চান? একটু কমেন্ট করে জানাবেন। কেন বলতেছে এই কথা? বাংলাদেশ থেকে হাসিনাকে ফেরানোর জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই বিষয়েও আজকে আমরা জানাবো। তার আগে একটু বলি, আমরা চায়া তো আসলে লাভ নাই। ডক্টর ইউনূস চায়া কি আসলেও কোনো লাভ আছে? নাই তো। বলবেন হ ভাই কি হয়েছে? শেখ হাসিনার বাঁচানোর জন্য অনেক মানুষ দাঁড়ায় গেছে। শেখ হাসিনার এই যে রায়টা হয়েছে, এটা নাকি সঠিক হয়নি। এখানে জামাত ইসলামকে ইনভলভ করা হচ্ছে। শেখ হাসিনা জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর যারা আছে সবাই জামাত ইসলামের, এইটা বলে চালায়া দিয়া এই মামলাটারে একটু নরম করার চেষ্টা করা হচ্ছে। ফজলুর রহমান সাহেবের কথা তো আপনারা শুনছেন, তিনি তো এক প্রকার বলেই দিয়েছেন যে যেই আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেখানে হাসিনার বিচার জায়েজ না, বিএনপি বা অন্য দল ক্ষমতায় আসলে এটাকে নাকচ করে দেওয়া হবে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকবে না। যখন ট্রাইব্যুনালই থাকবে না, তার যে রায়টা হয়েছে সেটা কেমনে থাকবে? আমাদের তারেক ভাই আছে না, কয়েকদিন আগে অন্বেষণ করলো, তিনি একটা বক্তব্য দিচ্ছেন, আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসবো। চলেন, তারপরে আমরা শেখ হাসিনার কল রেকর্ডও শুনবো, তারপরে বাংলাদেশ কি পদক্ষেপ নিতেছে সেটাও শুনবো। একটু সাথে থাকেন। চলেন আগে তারেক ভাই কি বলতেছে একটু শুনে আসি। আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষের, এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের, এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের। এইভাবে কোনো বিচার চলতে পারে না। বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন। তারেক ভাইয়ের কথা স্পষ্ট। একটা কথা ভাল লাগছে যে এখানে আওয়ামী লীগেরও নেতাকর্মীদেরকে থাকা লাগতো, এটা ভালো। কিন্তু জামাতের দিকে এই জিনিসটা ছুড়ে দেওয়া বা এই বিচার নিয়ে আসলে প্রশ্ন তোলা, এটা কতটুকু যুক্তিসঙ্গত এইটা আমার আসলে বুঝে আসে না। ফজলুর রহমান সাহেবও এই কথা বলছেন। চিন্তা করেন, এই ফজলুর রহমান সাহেব তার দল নিয়ে কি চিন্তা করে? এই সমস্ত রাজনীতিবিদ আসলে চিন্তাটা করে কি? তাদের মুখে কি এই সমস্ত কথা মানায়? হাসিনার আসলে মানাই, হাসিনার পক্ষে ফজলুর রহমান সাহেবের মুখেই কথা মানায়, কারণ তার মুখ দিয়ে তিনি কি বলেন নিজেও তো জানে না। চলেন দেখে কি বলছে একটু শুনে আসি। আমি জেল জুলুম খাইতে এসে 10,000 টাকা চাঁদা নিলাম, আমার বউ অসুস্থ, আমার ছেলের কাপড় নাই, নিলাম। আমি একজন রাজনৈতিক কর্মীরা চাঁদা ছাড়া চলতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতিবিদরা নাকি চাঁদা ছাড়া চলতে পারবে না। দেখেন কথা, এনারা হচ্ছে বিএনপির প্রার্থী হয়েছে। আওয়ামী লীগ এত মানুষকে নির্যাতন নিপীড়ন করলো, এতগুলো মানুষ প্রাণ দিল, এখন তাদের পক্ষেও সাফাই গাওয়ার জন্য তাদেরকে এখন টেলিভিশনে আইসা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া লাগে। আমি বলতেছি না সব আওয়ামী লীগ খারাপ, কিন্তু যারা খারাপ করছে তাদের তো বিচার হওয়া উচিত। আপনারা কি মনে করেন? প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে এইবার যে কল রেকর্ডটা একটু শোনাবো, যে শেখ হাসিনার রায় ঘোষণার পরে তিনি আসলে কি কথাগুলো বলছেন, সেই কল রেকর্ডটা একটু শোনাবো। তারপরেই বাংলাদেশ কি পদক্ষেপ নিয়েছেন ফেরানোর ব্যাপারে, সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে, সেটাও একটু শোনাবো। চলেন আগে হাসিনা আপা কি বলছে এটা একটু শুনে আসি। বিচার কার হবে? ঠিক আছে, বিচার তারা করুক, ওসব বিচার আমি পড়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, একদিন আল্লাহ নিয়ে যাবে, কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। শুনেন কি বলে। আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি, তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে। গণভবন তো আমার নিজের পারি না, সরকারি। তার উপরে এত ক্ষোভ, তারা কি বিপ্লব করে ফেলেছে। কিসের বিপ্লব? গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা দিয়ে, মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। আমি জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো, জনগণের জন্য কাজ করে যাবো। আমি আমার নেতা কর্মীদের বলবো, কেউ ঘাবড়াবেন না। এসব মামলা এগুলো আমরা অনেক দেখেছি, যা সময়ের ব্যাপার। আমি জানি এখন কষ্ট পাচ্ছেন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, ঘর নাই, বাড়ি নাই, খাবারের জায়গা নাই, নিজের আয় রোজগার নাই। সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো, এটা আমরা ভুলবো না। পাই হিসাব নেব, এবং হিসাবে আমি নিতে পারবো ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। 15ই আগস্টের পরে এসে যদি ওই খুনিদের বিচার করতে পারি, যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনার কথাগুলো শুনলেন।
সেদিন ভারতে পালায়া না গেলেই বুঝতেন যে কত ধানে কত চাউল হয়। যাই হোক, এবার আসেন আমরা যে প্রতিবেদনটি একটু আপনাদের মাঝে পড়ে শোনাতে চাই যে আসলে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। এটা কেন বললাম, যে এই যে পণ্য চুক্তি, যে একটা চুক্তি আছে ভারতের সাথে, সেই চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে ভারত। এবং ডক্টর খলিল আজিজ তিনি দোভালের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা তিনি করতে পারেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে তিনি ভারতে গেছেন। মনে করি না ভারত ফেরত দিবে, তবে চাপ অব্যাহত থাকবে, দিলারা চৌধুরী এই কথা জানাইছেন। বাংলাদেশের উচিত হবে প্রভাবশালী দেশ ও সংস্থার সহযোগিতা নেওয়া। এম শহীদুজ্জামান, এটাই তো বলতেছি যে ডক্টর ইউনূস যদি চায় এই জায়গায় খেলাটাকে তিনি পুরোপুরি ঘুরে দিতে পারেন। আচ্ছা, প্রতিবেদনে কি বলা হচ্ছে একটু আমরা যদি, প্রতিবেদনটা অনেক বড় লম্বা প্রতিবেদন, আমরা একটু শুরু থেকে একটু পড়ে শোনাবো। সেখানে বলা হচ্ছে যে জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে বাংলাদেশ ফেরত পাঠানোর দাবি জোরালো হচ্ছে। শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানানো হচ্ছে। তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে জোর দাবি জানাইছে। এ ব্যাপারে দিল্লির উপরে চাপ অব্যাহত রাখবে বলে দাবি তুলেছেন তারা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরাতে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা তৎপরতা। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি সহ ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে জানাইছেন। এটা কিন্তু আমার দেশ পত্রিকার আমি প্রতিবেদন পড়তেছি। এদিকে শেখ হাসিনার ফেরত বিষয় নিয়ে দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে বলছেন যে এই রায়ের ফলে ভারত সরকার আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপে পড়ছে। আগামীতে এই চাপ বাড়তে পারে বলে নয়াদিল্লি মনে করছে। তারা শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যানের সুযোগ সীমিত হয় নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে। ভারতীয় নীতি নির্ধারকরা এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতিমধ্যে নানা ধরনের অতৎপরতা শুরু করছে। দেশটির প্রধান গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুর রায়কে ব্যাপক বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানকার প্রথম সারিক একাধিক গণমাধ্যম শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় শেখ হাসিনার অডিও বার্তায় যা বলেছেন তা ফলাও করে প্রচার করছে, চেষ্টা করতেছে। এই প্রতিবেদনটা আমি আগেও করছি যে ভারত যে চুক্তি আছে যে আসামিদেরকে ফেরত দিতে হবে, সেইখানে সেটাকে যত কাটছাট করা যায়, যত ম্যানিপুলেট করা যায় সেটা করার চেষ্টা করতেছে। যে ফাঁক ফোকর পাইলে হাসিনারে পাঠাবে না, এটা এক কথাই শেষ। বাংলাদেশ যতই জোর দাবি করুক আসবে না পায়, এটা আপনারা শিওর থাকেন। এটা আমি ছোট মানুষ বলে দিলাম। একজন মানুষ জানে যে বাংলাদেশে গেলে তার অস্তিত্ব থাকবে না, হাড্ডি গুড্ডি থাকবে না। তার যদি এতই হ্যাডাম থাকতো, শেখ হাসিনা পলায় না, শেখ হাসিনা বাংলাদেশে থাকে, ভারত গেছে কি জন্য? রাজনীতি করতে বুকের পাড়া লাগে। খালেদা জিয়ারে দেখেন। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আশা করছি আপনারা বিষয়গুলি বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।